আপনার পিতার জমি বা আপনার মাতার জমি আপনার নিজের নামে নামজারি করা হয়নি কোনো কারণে, সেই জমি কিন্তু হারিয়ে যেতে পারে। একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা আমি শেয়ার করব আপনাদের সাথে, তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তাদের মধ্যে অনেকেই আমাকে SMS করেন, আমাকে ফোন দেন। গতকাল একজন লোক আমাকে ফোন দিয়েছেন। তো আমি যখন ওনার সমস্যা বিস্তারিত বলতে বললাম, তখন তিনি বললেন যে তিনি যখন বিদেশে ছিলেন, দেশের বাহিরে ছিলেন, তার পিতা ছিল বাড়িতে। তো তার পিতার একটা জমি অন্য একজনকে বন্ধক দিয়ে রাখছিল, বহু বছর ধরে সেই জমিটা বন্ধক করত। তার পিতা যেহেতু বৃদ্ধ লোক ছিলেন, তিনি জমি নিজে চাষ করতে পারতেন না, বিদায় অন্য একজনকে বন্ধক দিয়ে রাখছিলেন, সেই কিন্তু এই জমিটা চাষ করত। আর তার যেহেতু একটা মাত্র ছেলে, সে দেশের বাহিরে ছিল, বিদায় তার পক্ষে জমি জমা চাষ করা সম্ভব ছিল না। তো দীর্ঘদিন পরে যখন তিনি দেশে ফিরেন, তখনই হচ্ছে এই ঘটনার সূত্রপাত। তিনি যখন বিদেশে ছিলেন, বাহিরে ছিলেন, ইতিমধ্যে তার পিতা মারা যান। তার পিতা মারা যাওয়ার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও সে যেহেতু বাইরে থাকার কারণে তার জমিটা কিন্তু সে তার নিজের নামে নামজারি করতে পারেনি। জমিটা আগে যার কাছে ছিল তার কাছেই রয়ে গেছে। তো এতদিন পরে যখন সে বাহির থেকে দেশে আসলেন, দেশে আসার পরে কোনো একটা কারণে সে তার জমি বিক্রি করবেন বলে ডিসিশন নিয়েছেন, এবং যেহেতু সে বাহিরে জমিটা বিক্রি করবে, তার নিজের নামে সে নামজারি করে নিতে চাচ্ছেন। যেই লোক জমিটা কিনবে সে বলতেছে যে নামজারি করে দেওয়ার জন্য। যখনই সে নামজারির আবেদন করে, কিছুদিন পরেই তার নামজারির আবেদনটা কিন্তু বাতিল হয়ে যায়। তো কেন বাতিল হয় কারণ হিসেবে সেখানে বলে যে ভূমি অফিস থেকে কারণ বলে যে তার যে জমিটা সেটা নাকি অলরেডি অন্যের নামে নামজারি হয়ে গেছে। সে তো এই ঘটনা শুনে মানে তার মাথায় একদম আকাশ ভেঙে পড়ে যে কিভাবে তার পিতার জমি, তার পিতা তো কারো কাছে কখনো কোনো সময় জমি বিক্রি করে নাই, তাহলে এটা অন্যের নামে কিভাবে নামজারি হয়। তো সে এই ঘটনা যখন ভূমি অফিসে খোঁজ নিল বা জিজ্ঞেস করলো, তখন দেখলো যে এই জমিটা যার নামে নামজারি হয়েছে সেই ব্যক্তি হচ্ছে তিনি যে জমিটা এতদিন বন্ধক যার কাছে ছিল জমিটা, মানে যেই লোক এতদিন বন্ধক রেখে জমিটা চাষ করতো দীর্ঘদিন যাবৎ, সেই লোক কিন্তু তার নামে নামজারি করে নিছে। কিভাবে নামজারি করে নিছে? ভূমি অফিস তো এমনিতে তাকে নামজারিটা করে দেয় না, হয়তো তার কোনো একটা দলিল ছিল। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কিভাবে আপনার এই জমি, তো আমার পিতার জমি, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম, আপনি সেটা বন্ধক রাখছিলেন বা আপনি এটা টাকার বিনিময়ে করতেন, প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ আর টাকা দিতেন, মানে পত্তনের মতো আর কি। বন্ধকও না, এটার পত্তন বলা হয় আমাদের এলাকায়, মানে প্রতি বছর একটা নির্দিষ্ট টাকা দিয়ে দেয়, দেওয়ার বিনিময়ে জমিটা চাষ করে। তো সেই রকমভাবে জমিটা সে চাষ করতো। তো আপনি কিভাবে জমির মালিক হইলেন? তখন সে বলতেছে যে আমি এই জমিটা তোমার পিতার কাছ থেকে কিনে নিছি। তো এই নিয়ে দুই পক্ষের অবস্থান হচ্ছে যে ওই লোক যে প্রতারক সে বলতেছে আমি তোমার পিতার কাছ থেকে কিনে নিছি, আর যেই ব্যক্তি জমির মালিক বিদেশ থেকে আসছে সে বলতেছে যে আমার পিতা কখনো জমি বিক্রি করে নাই। এই দলিলটা হচ্ছে, যে দলিলটার মাধ্যমে বলতেছে কিনে নিছে, যে দলিলটা শো করে নামজারি করছে সেই দলিলটা হচ্ছে একটা জাল দলিল। তো এই নিয়ে কিন্তু এলাকায় অনেক সালিশ, অনেক দেন দরবার কিন্তু হয়ে গেছে, কোনোভাবে এটার কোনো সমাধান কিন্তু হচ্ছে না, বিদায় এই লোক গতকাল আমাকে ফোন দিছে। তো এই ঘটনা শোনার পর কিন্তু আমার সেই রকম তাৎক্ষণিক কোনো পরামর্শ দেওয়ার থাকে না, কারণ যেই ঘটনা এখানে ঘটছে যে এটা কিন্তু মারাত্মক ধরনের একটা জটিলতা। কারণ এখন যদি এই ব্যক্তি, যেই ব্যক্তির জমি বিদেশ থেকে আসছে, সে যদি এই ঘটনা যদি সত্যি হয় যে এই দলিলটা যদি জাল দলিল হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু তার প্রমাণ করতে হয়। একটা দলিল যখন জাল দলিল হয় বা মানে যেভাবে হোক দলিলটা জাল হোক, এই দলিলটা কিন্তু এমনিতে বাতিল হয় না, এটা ভূমি অফিস বাতিল করতে পারবে না। এটা যেই লোক রেজিস্ট্রি করে, সাব রেজিস্ট্রার, তিনি স্বয়ংও কিন্তু এই দলিল বাতিল করার ক্ষমতা রাখেন না। শুধুমাত্র আদালতের রায় হলে, আদালতে মামলা করে কিন্তু একটা দলিল বাতিল করতে হয়, একটা রেজিস্ট্রি দলিল কিন্তু বাতিল করার জন্য মামলা করতে হয়। এখন সে যদি এই জমি ফিরায় আনতে চায়, তার সম্পত্তি, সে প্রকৃত মালিক, তার পিতার সম্পত্তি, তার ভাষ্য অনুযায়ী সে জমির মালিক, সে তার পিতা কখনো জমি বিক্রি করে নাই, তাহলে সে যদি তার এই সম্পত্তি ফিরায় আনতে চায়, তাহলে কিন্তু তার এই নামজারিটা, আরেকজনের নামে যে নামজারি হয়ে গেছে সেই নামজারিটা কিন্তু বাতিল করতে হবে।
এখন ভূমি অফিসে কিন্তু নামজারি করার সময় এত কিছু দেখার সুযোগ থাকে না, বা একটা জাল দলিল কিন্তু এমনভাবে তৈরি করছে যে দলিলটা কিন্তু ভূমি অফিস উপরে দেখে কিন্তু বুঝতে পারে নাই। এখন ভূমি অফিসে যেহেতু অনলাইনে তথ্য নাই, যেহেতু ডিজিটাল সিস্টেম নাই, সেই জন্য কিন্তু ভূমি অফিস পরীক্ষা করে দেখতে পারে নাই যে এই আসলে সে প্রকৃত মালিক কিনা। সে কিন্তু এই মূল দলিল মানে জাল দলিলটা দেখে কিন্তু নামজারি করে দেয়। অনেক সময় অনেক কাজের চাপ থাকার কারণে এটা নিয়ে এত রিসার্চ করার কিন্তু তাদের সুযোগ নাই। সেই জন্য কিন্তু এই সুযোগে কিন্তু সে জাল দলিল করে কিন্তু তার নামে নামজারি করে নিছে। এখন যদি জমির মালিক সেই নামজারি বাতিল করতে যায়, তাহলে কিন্তু তার আগে জমির যেই দলিলটা কিন্তু বাতিল করতে হবে। দলিল বাতিলের প্রসেস কি? এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 ধারা মামলা করো, সেই মামলা বছরের পর বছর চালানোর পরে বহুত টাকা পয়সা, বহুত হয়রানির পরে যদি আপনি আপনার পক্ষে রায় পান যে জমির দলিলটা বাতিল হয়ে গেছে, যদি আপনি প্রমাণ করতে পারেন যে জমিটা জাল দলিল, দলিলটা জাল দলিল, তাহলেই কিন্তু আপনার পক্ষে রায় আসবে। আর আপনি প্রমাণটা করবেন কীভাবে? যেহেতু আপনার বিদেশে ছিলেন, আপনার পিতা জীবিত নেই, তার আঙ্গুলের ছাপ বলেন, তার সিগনেচার বলেন, এই বিষয়গুলা কিভাবে আপনি প্রমাণ করবেন? আপনার জন্য কিন্তু খুবই কঠিন হয়ে গেল এই প্রমাণ করাটা। তো আমি এই কথাটা তাকে বললাম যে আপনি কিভাবে প্রমাণ করবেন। যদি প্রমাণ করতেও পারেন, তারপরেও কিন্তু দীর্ঘ সময় লাগবে। আপনার পক্ষে রায় যদি আসেও, সেই রায় নিয়ে আবার অ্যাসিডেন্টের অফিসে, ভূমি অফিসে আপনি যাবেন, সেখানে গিয়ে একটা মিসকেস করবেন, সেই মিসকেস আবার শুনানি হবে, আবার শুরু হবে, আবার শেষ হবে। তারপরে যদি আপনার এই পক্ষে যদি এই নামজারিটা বাতিল হবে, ওই আগের প্রতারকের যে নামজারিটা সেটা বাতিল হবে, তারপরে আপনার নামে নামজারি হবে। তো এই যে দীর্ঘ প্রসেস, এই মামলা টামলা সব কিছু করে একটা মানুষের যেই সময়, অর্থ এবং হয়রানি হয়, সেই হয়রানির থেকে যদি জমির পরিমাণ কম হয়, তাহলে কিন্তু সে জমি ছেড়ে দিবে, জমি কিন্তু তার কাছ থেকে চলে যাবে। কারণ এত কষ্ট, এত হয়রানি, এত মামলা হামলা কিন্তু মানুষের পক্ষে, সবার পক্ষে কিন্তু করা সম্ভব হয়ে ওঠে না। তো শেষমেশ কিন্তু দেখা যাবে যে সেই জমি ছেড়ে দিয়ে সব কিছু বাদ দিয়ে দিচ্ছে। কয়েকদিন আদালতে যাওয়ার পরে সে অস্থির হয়ে যাবে, সে জমি ছেড়ে দিবে। কারণ তার বিদেশ, সে অন্য দেশে থাকে, তার একটা ছুটি নিয়ে আসছে, সে আবার অন্য দেশে চলে যাবে। তো জমি কিন্তু সে হারিয়ে ফেললো। জমি হয়তো সে পাবে লড়াই করলে, কিন্তু সেই লড়াইটা কয়জন করতে পারবে? এই জন্য আমি বললাম যে আপনার পিতার জমি হোক, আপনার মাতার জমি হোক, যদি আপনি আপনার নামে নামজারি করে না থাকেন, তাহলে কিন্তু জমিটা হারিয়ে যেতে পারে। এভাবেই কিন্তু হারিয়ে, এইরকম অসংখ্য ঘটনা আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনাদের মধ্যেও কিন্তু আপনারা জানেন যে কারো না কারো মধ্যে এই সমস্যা কিন্তু আছে। বহুত সম্পত্তি কিন্তু এমন হয়েছে, প্রচুর পরিমাণে ফোন কিন্তু আমাকে এইসব বিষয়ে দেয়। তো এই জন্য আমি বারবার বলি যে আপনারা এত টাকা দিয়ে জমি কিনতে পারেন, আপনার পিতার জমি হোক, মাতার জমি হোক, এত মূল্যবান সম্পত্তি, সেই সম্পত্তি আপনি অল্প কিছু টাকার জন্য আপনারা নামজারি করেন না, বা একটু সময় লাগবে, যেভাবেই করেন, ঘুষ দিয়ে করেন, বা 1170 টাকা দিয়ে করেন, বা বেশি টাকা লাগুক, তারপরেও তো আপনার নামজারিটা আপনি করে রাখবেন। নামজারি করলে হয় কি, যে নামজারি করলে আপনার নামটা, আগের মালিকের নামটা কেটে যায়। এই লোক যদি নামজারি করতো, ওই লোকের বাবার নামটা কেটে ওই লোকের নামটা বসে যাইতো। তখন যদি এই যে জাল দলিল করতো, জাল দলিল করেও কিন্তু নামজারি করতে পারতো না তার নামে। নামজারি করতে গেলে দেখতো ওইটা অলরেডি নামজারি হয়ে গেছে, তখন কিন্তু সে তার নামজারিটা করতে পারতো না। এত বড় সমস্যা কিন্তু সামান্য একটা সচেতনতার অভাবে কিন্তু এত বড় সমস্যাটাই পড়ছে। তো এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা নামজারিটা করেন, জমি কেনার সাথে সাথে আপনারা নামজারি করেন। অনেকেই নামজারি ছাড়া দানপত্র দলিলের মাধ্যমে জমি কিনেন, কিনতে গিয়ে দেখেন যে দলিলই হয় না, দলিল হওয়ার পরে দেখেন যে নামজারি হয় না। তো আপনারা কেন অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা নামজারি ছাড়া জমি কিনেন? সব সময় মনে রাখবেন যে আপনি যদি আপনার পরিবারের বাহিরের থেকে জমি কিনেন, তাহলে অবশ্যই সাব কবলা দলিল করবেন। আর আপনাদের একটু উপকার হয়, এই জন্য আমরা এইসব কথা বলি। আমরা চাই না যে সামান্য একটু সচেতনতার অভাবে আপনি এত বড় সমস্যায় পড়েন, তারপরে আমার কাছে আসেন, অন্য কোনো আইনজীবীর কাছে যান, গিয়ে আপনি সময় অর্থ নষ্ট করেন, সময় নষ্ট করেন, এত বড় আইনি জটিলতায় আপনারা পড়েন। এটা আমরা কোনোভাবেই চাই না। এই জন্য বলি জমি কিনবেন, কেনার সাথে সাথে নামজারি করবেন, তাহলে আপনি ঝামেলামুক্ত থাকতে পারবেন। জমির সকল কাগজপত্র ঠিক করে রাখবেন, আপনার নামজারি বলেন, সব কিছু খতিয়ান বলেন, সব কিছু ঠিক করে আপনি খাজনা দিবেন। খাজনা দিয়ে জমির কাগজগুলো সবগুলো একটা ফাইলের ভিতরে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার জমি জমা নিয়ে কোনো ধরনের হয়রানি পড়তে না হয়। কারণ জমির হয়রানি মানে কি, অনেক বিশাল হয়রানি, মানে জীবন শেষ হয়ে যাওয়ার মতো। একজন মানুষ বাঁচে কয়দিন, তার জীবনের অর্ধেক অংশ চলে যায় সে মামলা করতে করতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো আইন জানুন, আইন মানুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।